আজ রাতে আমার ছেলে নাইম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে চায়। আমি এখনও স্তব্ধ হয়ে বসে আছি, ভাবছি কিভাবে এমন হল। সবকিছু শুরু হয়েছিল গত মাসে। নাইমের বাবা আমাদের ছেড়ে চলে গেছে অন্য এক নারীর সাথে। তারপর থেকে আমরা দুজন একা আছি এই বাড়িতে। আমার বয়স 40, নাইমের 23। সারা জীবন আমি নাইমকে মানুষ করেছি, ওর যত্ন নিয়েছি, ওর সব ইচ্ছা পূরণ করেছি। আজ রাতে নাইম আমার ঘরে এলো হাতে একটা লাল গোলাপ নিয়ে। মা, তোমার জন্য কি? ও ফুলটা আমার দিকে এগিয়ে দিল। আমি ফুলটা নিয়ে হাসলাম। এটা কিসের জন্য রে? নাইম আমার বিছানায় বসল। মা, আজ তোমাকে একটা কথা বলতে চাই। আমি ওর পাশে বসলাম। কি কথা? নাইম আমার চোখের দিকে তাকাল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি হেসে উঠলাম। কি যে তুই বলিস? মা, ছেলে কি কখনো বিয়ে করে? কিন্তু নাইমের মুখ দেখে আমি বুঝলাম ও ঠাট্টা করছে না। আমি হাসা বন্ধ করলাম। নাইম, এসব কি বলছিস তুই? নাইম আমার হাত ধরে নিল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। বাবা চলে যাওয়ার পর তুমি একা। আমিও একা। আমরা দুজন ছাড়া আর কে আছে আমাদের? আমি তোমাকে সুখী করতে চাই মা, আমি তোমাকে আমার স্ত্রী করতে চাই। আমি হাত ছাড়িয়ে নিলাম। নাইম, তুই কি বলছিস? আমি তোর মা। এটা কত বড় পাপ। নাইম আমার কাছে এগিয়ে এলো। মা, আমরা এই শহর ছেড়ে যাব। আমরা বিদেশে চলে যাব। সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি উঠে দাঁড়ালাম। নাইম, তুই আমার ছেলে। আমি তোকে জন্ম দিয়েছি। এটা কত বড় পাপ। নাইম আমার কাছে এসে দাঁড়াল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি দেখেছি তোমার চোখে। তুমি আমাকে যেভাবে দেখো সেটা একজন মায়ের দৃষ্টি নয়। গিয়ে আমি পিছিয়ে গেলাম। নাইমের কথাগুলো আমার কানে বাজতে লাগল। আমি কি করব বুঝতে পারছিলাম না। এমন কথা কিভাবে আমার ছেলে বলতে পারে? আমি ভাবতেই পারছিলাম না। মা, তুমি আমাকে বিয়ে করবে, তাই না? নাইম আবার বলল। আমি চোখ বন্ধ করলাম। মাথার ভিতর সব গুলিয়ে যাচ্ছিল। এমন সময় আমার চোখে পড়ল নাইমের হাতে একটা ছোট্ট ক্যামেরা। আমি অবাক হয়ে দেখলাম ও আমাদের কথোপকথন রেকর্ড করছে। ওর মুখে একটা অদ্ভুত হাসি। নাইম, এটা কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। নাইম হাসল। মা, আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি বুঝতে পারলাম না। পরীক্ষা? কি পরীক্ষা? নাইম ক্যামেরাটা বন্ধ করে পকেটে রাখল। মা, আমি আসলে একটা গবেষণা করছি। আমাদের ইউনিভার্সিটির সাইকোলজি প্রজেক্টের জন্য। আমরা মানুষের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করছি। আমি দেখতে চাইছিলাম কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানায়। আমি একবার নিঃশ্বাস ফেললাম। তাহলে তুই আমাকে বিয়ে করতে চাস না? নাইম হেসে উঠল। না মা, অবশ্যই না। আমি কি পাগল? আমি তোমাকে প্রতিক্রিয়া দেখার জন্যই এমন কথা বলেছিলাম। আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু সেই সাথে রাগও হল। নাইম, এটা ভালো হয়নি। তুই আমাকে এতটা ভয় দেখালি। আমি তো ভেবেছিলাম তুই সত্যিই পাগল হয়ে গেছিস। নাইম আমার পাশে এসে বসল। সরি মা। আমি জানি এটা ভালো হয়নি। কিন্তু আমার গবেষণার জন্য এটা করা দরকার ছিল। আমি একটু নরম হলাম। ঠিক আছে। তবে এরকম পরীক্ষা আর করবি না। কি হতো যদি আমি হার্ট অ্যাটাক করে মরে যেতাম? নাইম হাসল। মা, তুমি এত দুর্বল নও। আচ্ছা, তুমি বরং আমার গবেষণার কাজে সাহায্য করো। কিভাবে? আমাদের এখন বের হতে হবে। আমার সাথে চলো। আমার অন্যান্য ক্লাসমেটরাও আছে। আমরা সবাই মিলে একটা জায়গায় যাব। সেখানে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করব। আমি একটু ভয় পেলাম। কোথায় যাব? আমাদের পুরনো বাড়িতে। আমরা যেখানে আগে থাকতাম সেই গ্রামে। মনে আছে? গ্রামের বাড়িটা এখনও আমাদের আছে, যদিও আমরা সেখানে যাই না। সেখানে আমরা কিছু পরীক্ষা করব। আসবে তো? আমি ভাবতে লাগলাম। আমাদের গ্রামের বাড়িতে বহুদিন যাওয়া হয়নি।
সেই বাড়িতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বাবা মা সেখানেই থাকতেন। তারা মারা যাওয়ার পর বাড়িটা আমারই হয়েছিল। কিন্তু এই শহরে চলে আসার পর বাড়িটা ফাঁকা পড়ে আছে। নাইমের বাবা প্রায় বলতো যে বাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু আমি রাজি হইনি। এটা আমার পূর্বপুরুষদের ভিটে। ঠিক আছে, আমি যাব। আমি বললাম। দারুণ। আমরা কাল সকালেই রওনা দেব। রাত ৮টার ট্রেন ধরব। পরের দিন সকালে আমরা বাড়ি থেকে বের হলাম। আমি একটু চিন্তিত ছিলাম। নাইম কী ধরনের গবেষণা করছে? ও কেন আমাদের গ্রামের বাড়িতে যেতে চাইছে? কিন্তু আমি ভাবলাম, ওর পড়াশোনার জন্য যদি এটা করতে হয় তাহলে করা যাক। অন্তত পুরনো বাড়িটাও দেখা হবে। আমরা ট্রেন ধরলাম। ট্রেনে আমি নাইমকে জিজ্ঞেস করলাম, তোর সাথে আর কারা আসবে? নাইম বলল, আমার 2 ক্লাসমেট, রাহাত আর সজল। তারা সোজা গ্রামে যাবে। আমরা ওদের সাথে সেখানে দেখা করব। ট্রেন যত এগোতে লাগল, আমার মন ততই খারাপ হতে লাগল। এক অদ্ভুত আশঙ্কা আমাকে গ্রাস করতে লাগল। আমার মনে হতে লাগল, নাইম আমাকে সব কথা বলছে না। ওর চোখে আমি এক অদ্ভুত চাহনি দেখছিলাম, যেন ও কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। নাইম, তুই কি আমাকে সব কথা বলছিস? আমি জিজ্ঞেস করলাম। নাইম আমার দিকে তাকাল। হ্যাঁ মা, কেন? কি হয়েছে? কিছু না। আমার মনে হচ্ছে তুই আমাকে কিছু লুকোচ্ছিস। নাইম হাসল। মা, তুমি এখনো সেই কথা ভাবছ? আমি তোমাকে বলে দিয়েছি সেটা শুধু একটা পরীক্ষা ছিল। আমি কোনো অসুস্থ মানসিকতার নই। চিন্তা করো না আগে। আমি চুপ করে গেলাম। কিন্তু আমার অস্বস্তি কমল না। আমরা দুপুরের পর গ্রামে পৌঁছালাম। স্টেশন থেকে আমাদের বাড়ি প্রায় 2 কিলোমিটার দূরে। আমরা রিকশা নিলাম। আমি পুরনো বাড়ি দেখার জন্য উদ্বিগ্ন হয়ে উঠলাম। কত বছর পর দেখব। রিকশা আমাদের বাড়ির সামনে নামিয়ে দিল। আমার চোখে পানি এসে গেল। এই বাড়িতেই আমার শৈশব কেটেছে। আমার বাবা মা এখানেই আমাকে মানুষ করেছেন। এখানেই আমি নাইমের বাবার সাথে প্রথম দেখা করেছিলাম। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। বাড়িটা পুরনো হয়ে গেছে। দেয়ালে ফাটল ধরেছে। উঠোনে জঙ্গল হয়ে গেছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এমন অবস্থা হয়েছে আমার পূর্বপুরুষদের ভিটের। চলো ভিতরে যাই। নাইম দরজার দিকে এগোল। আমি ওর পিছনে চললাম। দরজায় তালা ঝুলছিল। নাইম পকেট থেকে চাবি বের করল। তোর কাছে চাবি আছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আমি জানতাম আমরা আসব এখানে। তাই আগে থেকেই চাবি নিয়ে এসেছি। কিন্তু চাবি তো আমার কাছে ছিল। তুই কোথায় পেলি? নাইম একবার আমার দিকে তাকাল। বাবার কাছে ছিল। আমি ওর কাছ থেকে নিয়েছি। আমি আর কিছু বললাম না। কিন্তু আমার মনে অস্বস্তি বাড়তে লাগল। নাইম তালা খুলল। আমরা ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরটা অন্ধকার। লোডশেডিং চলছে বোধহয়। নাইম মোবাইলের ফ্ল্যাশ জ্বালল। আমি দেখি বিদ্যুৎ আছে কিনা বলে নাইম একটা সুইচ টিপল। বাতি জ্বলে উঠল। দেখো, বিদ্যুৎ আছে। আমি অবাক হলাম। এতদিন পর বিদ্যুৎ আছে কিভাবে? আমি বিদ্যুৎ বিলটা নিয়মিত দিই। আমাদের কাজে লাগবে বলে। আমি আরও অবাক হলাম। কেন নাইম বিদ্যুৎ বিল দিচ্ছে? ও কি নিয়মিত এই বাড়িতে আসে? আমাকে না বলে? কিন্তু কেন? আমার কথা বলার আগেই নাইম বলল, মা, তুমি ততক্ষণ উপরের ঘরটায় যাও। আমি রাহাত আর সজলকে ফোন করে দেখি তারা কোথায়। আমি উপরে চলে গেলাম। এই ঘরটাই আমার ছিল। এখানেই আমি বড় হয়েছি। ঘরের দিকে তাকিয়ে আমার চোখে পানি এসে গেল। কিন্তু পরক্ষণেই আমি চমকে উঠলাম। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হচ্ছে কেউ নিয়মিত এই ঘর পরিষ্কার করে। বিছানায় তাকিয়ে আমি আরও অবাক হলাম। সেখানে কিছু মহিলাদের পোশাক রাখা আছে। এগুলো কার? আমি ঘর থেকে বের হয়ে আসলাম। নিচে নেমে দেখলাম নাইম কারো সাথে ফোনে কথা বলছে। হ্যাঁ, মা এসেছে আমার সাথে। না, এখনো কিছু বলিনি। হ্যাঁ, আজ রাতেই সব ঠিক হয়ে যাবে। না, চিন্তা করো না। হ্যাঁ, তারপর আমরা বিদেশে চলে যাব। আমি চমকে উঠলাম। নাইম, কার সাথে কথা বলছিস? কি বলছিস? নাইম চমকে গেল। ফোনটা কেটে দিল। কিছু না মা।
রাহাতের সাথে কথা বলছিলাম গু। কি বলছিলি? বিদেশে যাওয়ার কথা? কি হচ্ছে এসব? নাইম এগিয়ে এলো। কিছু না মা। তুমি কি কিছু খাবে? আমি কিছু খাবার এনেছি গু। উপরের ঘরে মহিলাদের পোশাক কেন? ওই ঘরটা এত পরিষ্কার কেন? কি হচ্ছে এখানে নাইম? তুই কি নিয়মিত এখানে আসিস? নাইমের মুখ পাংশু হয়ে গেল। মা, আমি তোমাকে সব বলবো। কিন্তু আগে তুমি একটু জিরিয়ে নাও। তারপর কথা বলবো। না, আমি এখনই জানতে চাই। নাইম দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে গি। ও টেবিলের উপর থেকে একটা ব্যাগ নিল। ব্যাগ থেকে কিছু কাগজ বের করল। আমার দিকে এগিয়ে দিল। এই নাও। আমি কাগজগুলো নিলাম। সেগুলো দেখে আমি চমকে উঠলাম। এগুলো ব্যাংকের কাগজপত্র, জমির দলিল, আর আমার মৃত্যুর পর সম্পত্তির মালিকানার কাগজ। এগুলো কি নাইম? এগুলো কোথায় পেলি? নাইম আমার দিকে তাকাল। ওর চোখে এক অদ্ভুত দৃষ্টি। সেই দৃষ্টি দেখে আমার শরীর শিউরে উঠল। মা, তুমি আমাকে ইউনিভার্সিটিতে পাঠাতে চেয়েছিলে। কিন্তু তোমার কাছে টাকা ছিল না। বাবা তোমাকে ছেড়ে চলে গেছে। আমার টিউশন ফি, থাকার খরচ সব তুমি একাই বহন করছ। আমি জানি তুমি কত কষ্ট করছ। তাই তাই আমি ভাবলাম, কেন আমরা এই গ্রামের বাড়িটা বিক্রি করে দিই না? এটা বিক্রি করলে আমরা অনেক টাকা পাব। কিন্তু তুমি রাজি হওনি কখনো গো। তারপর তারপর আমি চিন্তা করলাম, যদি তুমি না থাকো তাহলে এই বাড়ি আমারই হবে। আমি যা খুশি করতে পারব। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই নাইম? হ্যাঁ মা। আমি তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলাম। তোমার মৃত্যুর পর আমি এই বাড়ি বিক্রি করে দিতাম। সেই টাকা দিয়ে বিদেশে চলে যেতাম গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার ছেলে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। আমার পা কাঁপতে লাগল। কিন্তু তারপর আমি ভাবলাম, এতে অনেক ঝামেলা হবে। পুলিশ তদন্ত করবে, আমাকে সন্দেহ করবে। তাই আমি অন্য পরিকল্পনা করলাম গু। কি পরিকল্পনা? আমি মিতাকে বিয়ে করব। মিতা আমার ক্লাসমেট। ও তোমার মতোই দেখতে। বয়সও তোমার মতো, 40 বছর। আমরা তোমাকে এই বাড়িতে আটকে রাখব। আর মিতা তোমার পরিচয় নিয়ে শহরে ফিরে যাবে। সবাই ভাববে তুমিই ফিরে গেছ। আসলে তুমি এখানে আটকা পড়ে থাকবে, আর মিতা তোমার নামে সব সম্পত্তি বিক্রি করে দেবে। তারপর আমরা দুজন বিদেশে চলে যাব। আমি শিউরে উঠলাম। আমার নিজের ছেলে আমার সাথে এমন করবে? আমি যে ওকে এত ভালোবাসি। আমি যে ওর জন্য সব কিছু করতে পারি। মা, চিন্তা করো না। তোমাকে মারা হবে না। তুমি এখানেই থাকবে। আমি তোমাকে খাবার দেব। কেউ জানবে না তুমি এখানে আছো। আমরা যখন বিদেশে চলে যাব তখন তোমাকে মুক্তি দেব গু। আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার সারা শরীর কাঁপছিল। কিন্তু নাইম, তুই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলি কেন? সেটা কি তোর পরীক্ষার অংশ ছিল না? নাইম হাসল। হ্যাঁ মা, সেটা একটা ফাঁদ ছিল। আমি তোমাকে ভয় দেখাতে চেয়েছিলাম। তুমি যদি সেই প্রস্তাবে রাজি হতে, তাহলে আমি তোমাকে এখানে নিয়ে এসে বন্দি করে রাখতাম। আর যদি রাজি না হও, তবুও আমি তোমাকে এখানে নিয়ে আসতাম, যা আমি এখন করেছি। আমি বিস্ফোরিত চোখে নাইমের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু নাইম, আমি তোর মা। আমি তোকে জন্ম দিয়েছি। আমি তোকে মানুষ করেছি। তুই কিভাবে আমার সাথে এমন করতে পারিস? নাইম নিষ্ঠুরভাবে হাসল। টাকার জন্য মা, টাকার জন্য। আমি মিতাকে ভালোবাসি। ও আমাকে সুখী করবে। কিন্তু আমাদের টাকার দরকার। এমন সময় বাইরে গাড়ির শব্দ হল। আমি চমকে উঠলাম। ওটা কি? আমি জিজ্ঞেস করলাম। মিতা এসে গেছে কি? নাইম উত্তর দিল। আমার মাথা ঘুরতে লাগল। আমি কি করব? আমি কিভাবে বাঁচব? আমি ভাবতে লাগলাম। নাইমের হাতে কোনো অস্ত্র নেই। কিন্তু ও আমার চেয়ে অনেক শক্তিশালী। আমি ওর সাথে লড়াই করতে পারব না। দরজা খুলে গেল। একজন মহিলা ঢুকল। আমি অবাক হয়ে দেখলাম, সে আমার মতোই দেখতে। একই রকম চুল, একই রকম শরীরের গড়ন। দূর থেকে দেখলে মনে হবে ওই আমি। মিতা। নাইম এগিয়ে গেল। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, কিভাবে এই পরিস্থিতি থেকে বের হব?
আমার চোখে পড়ল দরজার কাছে আর একজন লোক দাঁড়িয়ে আছে। সে দেখতে নাইমের মতোই, কিন্তু সে নাইম নয়। তাহলে কে? মিতা আমার দিকে তাকাল। এই যে আপা, অনেকদিন পর দেখা হলো। আমি বুঝতে পারলাম না। আপা? মিতা আমাকে আপা বলছে কেন? ঘরে ঢোকা লোকটি এগিয়ে এলো। মা, আপনি ঠিক আছেন তো? আমি আরও বিভ্রান্ত হলাম। এই লোকটি আমাকে মা বলছে কেন? ওকে। লোকটি নাইমের দিকে তাকাল। ভাইজা, আপনি মাকে কি বলেছেন? নাইম মিতার দিকে তাকিয়ে হাসল। আমি ওকে সব বলে দিয়েছি। ও এখন সব জানে। লোকটি এবার আমার দিকে ফিরল। মা, আমি রাহাত। নাইম ভাইয়ার ছোট ভাই। আমি আরও বিভ্রান্ত হলাম। রাহাত? নাইমের ভাই? কিন্তু নাইমের তো কোনো ভাই নেই। এবার মিতা এগিয়ে এলো। আপা, আপনি ঠিক আছেন তো? আমি মিতা, আপনার ছোট বোন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার কোনো বোন নেই। আমি একমাত্র সন্তান। আমার বাবা মার আর কোনো সন্তান ছিল না। তাহলে এই মেয়েটি আমাকে বোন বলছে কেন? এসব কি হচ্ছে? তোমরা কারা? কি চাও তোমরা? মিতা আমার হাত ধরল। আপা, আপনি কিছুই মনে করতে পারছেন না? আপনি আমাদের চিনতে পারছেন না? আমি হাত ছাড়িয়ে নিলাম। তোমরা কে? নাইম, এই লোকগুলো কারা? নাইম এবার অন্য একজনের দিকে তাকাল, যিনি এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। ডাক্তার সাহেব, আপনি ভিতরে আসুন গু। একজন মধ্যবয়সী ভদ্রলোক ঘরে ঢুকলেন। তার হাতে একটা ব্যাগ। এই যে নাজনীন। কেমন আছেন? ডাক্তার, আমার নাম জানেন কিভাবে? নাজনীন আপা, আপনি আবার ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন, তাই না? মিতা জিজ্ঞেস করল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ওষুধ? কি ওষুধ? আমি তো কোনো ওষুধ খাই না। ডাক্তার নাইমের দিকে তাকালেন। কতদিন হয়েছে? 2 সপ্তাহ। নাইম উত্তর দিল। আমি মাকে ওষুধ দিয়েছিলাম, কিন্তু মা খাননি। আমি বুঝতে পারিনি। তারপর গতকাল রাতে মা আমাকে বললেন আমি নাকি তাকে বিয়ে করতে চাই। তখন আমি বুঝলাম মা আবার অসুস্থ হয়ে পড়েছেন গু। আমি চিৎকার করে উঠলাম। এসব কি বলছিস তুই? আমি অসুস্থ নই। তুই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলি। তুই বলেছিলি তুই আমাকে আটকে রাখবি এই বাড়িতে। ডাক্তার এবার আমার দিকে এগিয়ে এলেন। নাজনীন, আপনার মনে আছে আপনি কে? অবশ্যই। আমি নাজনীন, নাইমের মা। হ্যাঁ, ঠিক আছে। আপনি নাজনীন। কিন্তু আপনি নাইমের মা নন। আপনি নাইমের বড় বোন। আমি ডাক্তারের দিকে অবাক হয়ে তাকালাম। কি বলছেন আপনি? আমি নাইমের মা। আমি ওকে জন্ম দিয়েছি। ডাক্তার মাথা নাড়লেন। না নাজনীন, আপনি নাইমের বড় বোন। আপনাদের মা-বাবা 10 বছর আগে একটি দুর্ঘটনায় মারা গেছেন। সেই থেকে আপনি নাইম, রাহাত আর মিতাকে মানুষ করেছেন। আপনি ওদের বড় বোন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এসব কি বলছেন ডাক্তার? আপনার বয়স 40 নয় নাজনীন। আপনার বয়স মাত্র 30। কিন্তু আপনার একটি মানসিক রোগ আছে। আপনি মাঝে মাঝে ভুলে যান আপনি কে। আপনি নিজেকে আপনার মা বলে মনে করেন। আপনি মনে করেন আপনি 40 বছরের একজন মহিলা। আসলে আপনি 30 বছরের একজন তরুণী। আমার মাথা ঘুরতে লাগল। আমি কি স্বপ্ন দেখছি? ডাক্তার চালিয়ে গেলেন। নাইমের বয়স 23 নয়, তার বয়স 18। রাহাতের বয়স 16। আর মিতার বয়স 14। আপনি ওদের বড় বোন। আপনার বয়স 30। আপনাদের মা-বাবা 10 বছর আগে মারা গেছেন। সেই থেকে আপনি ওদের দেখাশোনা করছেন। না, এটা সত্যি নয়। এটা কোনো ষড়যন্ত্র। নাইম আমাকে আটকে রাখতে চায়, তাই এই গল্প বানিয়েছে। নাইম আমার কাছে এলো। আপা, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দেইনি। তুমি নিজেই আমাকে বললে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি জানতাম তুমি আবার অসুস্থ হয়ে পড়েছ। তাই আমি তোমাকে মিতার সাথে আলাপ করাতে চেয়েছিলাম। মিতা তোমাকে দেখে সবসময় বলে তুমি এক্কেবারে আমাদের মায়ের মতো দেখতে। ডাক্তার ওর ব্যাগ থেকে কিছু ছবি বের করলেন। এই যে নাজনীন, এগুলো দেখুন। আমি ছবিগুলো নিলাম। একটি ছবিতে আমি, নাইম, রাহাত আর মিতা একসাথে আছি।
কিন্তু আমি দেখতে অনেক ছোট। আমি ৩০ বছরের মতো দেখাচ্ছি, ৪০ নয়। অন্য একটি ছবিতে আমার বাবা মা আছেন। তাদের সাথে আমরা ৪ জন। এটা সম্ভব নয়। এগুলো ফটোশপ করা ছবি, আমি চিৎকার করে উঠলাম। ডাক্তার মাথা নাড়লেন। না নাজনীন, এগুলো আসল ছবি। আপনার একটি মানসিক রোগ আছে। এটার নাম ডিলিউশনাল ডিসঅর্ডার। আপনি কখনো কখনো বাস্তবতা হারিয়ে ফেলেন। আপনি নিজেকে আপনার মা বলে মনে করেন। আপনি মনে করেন আপনি ওদের মা। কিন্তু আসলে আপনি ওদের বড় বোন। আমি ডাক্তারের দিকে তাকালাম। কি প্রমাণ আছে আপনার কাছে? ডাক্তার আরও কিছু কাগজ বের করলেন। এই যে আপনার জন্ম সার্টিফিকেট। এটাতে আপনার জন্ম তারিখ লেখা আছে। আপনার বয়স ৩০-৪০ নয়। আমি সার্টিফিকেটটি দেখলাম। সেখানে আমার নাম আছে। আমার জন্ম তারিখ আছে। সেটা অনুযায়ী আমার বয়স সত্যিই ৩০। আমি আর একটু দম নিলাম। কিন্তু আমি মনে করি আমি নাইমের মা। আমি ওকে জন্ম দিয়েছি। ডাক্তার মাথা নাড়লেন। না নাজনীন, আপনি নাইমের বড় বোন। আপনার বয়স ৩০, নাইমের বয়স ১৮। আপনি ১২ বছরের সময় নাইমের জন্ম দিতে পারেন না, তাই না? আমি চুপ করে গেলাম। আমার ১২ বছর বয়সে সন্তান হওয়া অসম্ভব। আপনার মা বাবা একটি দুর্ঘটনায় মারা গেছেন ১০ বছর আগে। তখন আপনার বয়স ছিল ২০। আপনি আপনার ভাইবোনদের দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিলেন। সেই থেকে আপনি ওদের মায়ের মতো দেখাশোনা করছেন। আর মাঝে মাঝে আপনি মনে করেন আপনিই ওদের মা। নাইম এগিয়ে এলো। আপা, আমরা তোমাকে নিয়ে চিন্তিত। তুমি আবার ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েছ। আমরা জানতাম এরকম কিছু হবে। তাই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে আমরা সবাই মিলে থাকব কিছুদিন। তারপর তোমার ডাক্তারের ক্লিনিকে যাব। সেখানে ডাক্তার তোমাকে আবার সুস্থ করে তুলবেন। ঠিক আছে? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। আমি এখনও বিভ্রান্ত। আমি কি সত্যিই নাইমের বড় বোন? আমি কি সত্যিই মানসিক রোগী? আমি ডাক্তারের দিকে তাকালাম। আপনি আমাকে সুস্থ করতে পারবেন? ডাক্তার হাসলেন। অবশ্যই নাজনীন। আপনি আবার সুস্থ হয়ে উঠবেন। আপনি আবার আপনার আসল পরিচয় ফিরে পাবেন। আপনি আবার মনে করবেন আপনি নাইম, রাহাত আর মিতার বড় বোন। আপনি আবার সবকিছু মনে করতে পারবেন। আমি চোখ বন্ধ করলাম। আমার মাথা এখনো ঘুরছে। আমি কোনো সত্যটা বিশ্বাস করব? আমি কি সত্যিই নাইমের মা? নাকি আমি ওর বড় বোন? মিতা এসে আমাকে জড়িয়ে ধরল। আপা, আমরা তোমাকে ভালোবাসি। আমরা তোমাকে সুস্থ করে তুলব। তুমি আবার আমাদের সেই আপা হয়ে উঠবে, যে আমাদের দেখাশোনা করে, যে আমাদের সাহস দেয়, যে আমাদের প্রতিপালন করে। কি? আমি মিতাকে জড়িয়ে ধরলাম। আস্তে আস্তে আমার চোখে পানি এলো। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স ১৫, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল। কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল।
কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে। কি রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে।
ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে কি রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল এনজিও থেকে। চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল, কিন্তু সাথে সাথে চিন্তাও হল, জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে, সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন, তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার আপনি তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা, বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে, তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি, তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে, তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়, তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই, এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল।
বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে কি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে। তোকে নিয়ে যাব ঢাকায়।
কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না আগে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল। আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো।
মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালাগু। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তিগু। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100। তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে।
জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায় জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, কুতানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল গো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে গি। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি গিয়ে। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায় নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল।
গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়। এটা আমাদের সবার জয়। সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকে দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল। বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিন। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগুলো আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫।
তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায় 6,000 বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে। 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি।
আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গু। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গি, তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল। হাসল। গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম। পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।